আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের যে কজন নায়ক রয়েছেন, যে নায়ক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গত এক বছরে রীতিমতো সেলিব্রিটি মহানায়কে পরিণত হয়েছেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানতম। ব্যক্তিগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার ভালো লাগে, তার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা এবং যাকে বলে তার স্টাইল, তার কূটনীতি, তার দক্ষতা, তার সাহস, তার শক্তি সবই আমার ভালো লাগে এবং অন্তর থেকে বলছি। আরও সার্জিসকেও ভালো লাগে, হাসনাত আবদুল্লাহকে খুবই ভালো লাগে, তার বিনয়, তার ইন্টেলিজেন্স সব কিছুই তার ভালো লাগে। এবং অবাক করার ব্যাপার হলো যে যত কিছুই বলুক না কেন, এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে কজন লোক পেয়েছি, যেমন ধরুন নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর আক্তার, এরপর সার্জিস, এরপরে নাহিদ, এরপরে যাকে বলা হয় তাসনিম জারা, এরকম অনেক, মানে আপনি যদি এদের লেখাপড়ার কথা চিন্তা করেন, লেখাপড়ার স্ট্যান্ডার্ড, তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন বা ৯০-এর গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন, তাদের অ্যাভারেজ এডুকেশন তাদের চাইতে এই যুগে যারা এসেছেন তাদের অ্যাভারেজ এডুকেশন বেটার। এক। ২ নম্বর হলো যে এই গত এক বছরে এনসিপির যারা লোকজন রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, যেমন নাহিদের বাবার, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। কিন্তু ব্যাপার হলো যে সজীব ভুঁইয়া বা নাহিদের এপিএস নিয়েও বিতর্ক আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু এই যে কয়েকজন শীর্ষ নেতা যারা আছেন, যেমন ধরুন মাহফুজ, এখন যিনি উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তারপরে সজীব ভুঁইয়া সবচেয়ে বড় কয়েকটি মন্ত্রণালয় চালাচ্ছেন তিনি, তার মধ্যে এলজিডি তো আছেই, এবং এতগুলো মন্ত্রণালয় নিকট অতীতে কারো অধীন ছিল না। তো এটা তিনি এক বছর যাবৎ চালাচ্ছেন, একেবারে তরুণ। তো মাহফুজ গেল, সজীব ভুঁইয়া গেল, নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, তারপর সার্জিস আছেন। তো সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা যাকে বলা হয় অন্য যারা আছেন বড় যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এরা যে গাড়িতে চলাফেরা করছেন, এই গাড়িটা তাদের না, কোটি টাকা দামের গাড়ি, বিভিন্ন লোকজন যে তাদেরকে দিচ্ছেন, এটা কি এমনি এমনি দিচ্ছেন, এটা আমরা বলার চেষ্টা করছি। কিন্তু এই বিপ্লবী যারা আছেন তারা কিন্তু সবসময় বলে ফেলেছেন যে না, বিভিন্ন লোক খুশি হয়ে যারা বিপ্লবের পক্ষে ছিলেন, শেখ হাসিনার পতনে যারা খুব খুশি হয়েছেন, ধনী ব্যক্তি যারা শেখ হাসিনার জামানাতে খুবই নির্যাতিত ছিলেন, তারা কৃতজ্ঞতাবশত তাদের গাড়ি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। এর মধ্যে মন্দ কি? এবং ঘটনা আমি ঠিকই তো, যদি আমার কাছে যদি এদের সঙ্গে পরিচয় থাকতো এবং এদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকতাম, তাহলে আমি এদেরকে একটা গাড়ি দিতাম, আমার বৈধ গাড়ি, অসুবিধা নেই। আমি শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকি, তার দ্বারা যদি নির্যাতিত নিষ্পেষিত হয়ে থাকি, আমার শত কোটি টাকার যদি ব্যবসা থাকে, আমার যদি 10টা গাড়ি থাকে, একটা গাড়ি এই বিপ্লবীদেরকে আমি ব্যবহার করতে দিলাম, বা তাদের যে কোনো একটা কাজে আমি 10 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, মনের আনন্দ, এটা দেয়, সবাই দেয়, অসুবিধাটা কি বলেন তো? এই যে এত এমপিরা নির্বাচন করে, তারা যে কোটি কোটি টাকা খরচ করে, তারা বিরাট অংশ তো মানুষ ডোনেট করে রাজনীতিতে, এটা তো ইউজুয়াল ঘটনা। তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে এদের ব্যক্তিগত দুর্নীতি, তারপর এদের ব্যক্তিগত ভোগবিলাস, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওইরকম রিমার্কেবল অভিযোগ নেই। আমি তো সেই এরশাদ বিরোধী আন্দোলনের একজন একেবারে প্রথম সারির কর্মী ছিলাম রাজপথে। তো যারা সেই এরশাদের পতনের পর র্যাংসে, বেক্সিমকোতে এরশাদের মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে গিয়ে ওই জমানাতে যে দুর্নীতি অনিয়ম করেছেন, যে ওই আমাদের লাখ টাকা মানে এখন কোটি কোটি টাকা, তারা সেই টাকা নিয়েছেন এবং তারা বাংলাদেশের এখন সবাই চিহ্নিত দুর্নীতিবাজ। মানে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যারা টিকে আছেন ওই সময়টাতে, যারা হারিয়ে গেছেন, তারাও দুর্নীতিবাজ হিসেবে দুর্নীতি করতে করতে একদম গহ্বরে চলে গেছেন। এই ঢাকা শহরের সবচেয়ে বড় মদখোর, বড় সন্ত্রাসী, বড় ব্যর্থ, ডিরিল বলতে যে বোঝায়, এদের অনেককে খুঁজে পাবেন। সেই ৯০-এর গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন,
সেই নায়কের মধ্যে একজন লোককে আপনি দেখান তো যে 100% অনেস্ট, কোনো বিতর্ক নেই, ভালো আছে এবং রাজনৈতিকভাবে স্টাবলিশড হয়ে আছে, দলের ভিতরে দলের বাইরে দেখাতে পারবেন না। সবগুলোর মধ্যেই কেউ ব্রিফকেস পার্টি, কেউ 2 নম্বর পার্টি, মানে যত রকম অভিযোগ আছে, নিজের ঘরে তারা অপমানিত লাঞ্ছিত, ঘরের বাইরে তারা অসম্মানিত, পার্টিতে তারা বহিষ্কৃত, নানা রকম দুর্ভোগ দুর্দশা। এবং ওই কাজগুলো তারা করেছেন 1 সপ্তাহের মধ্যে, এই অপকর্মগুলো করেছেন 1 সপ্তাহের মধ্যে। ফলে কি হলো, আমরা তো অতীতকে মনে করি না। তো সেই দিক থেকে যদি আপনি বর্তমান যারা আছেন, তো বর্তমানে যারা আছেন তারা 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে আজ পর্যন্ত এভাবে নিজে পার্সোনালি 1 কোটি টাকা ঘুষ নিয়েছেন, দুর্নীতি করেছেন, এই জিনিসগুলো নিয়ে কয়জনের কাছে প্রমাণ আছে? কথা অনেকে বলতে পারেন যে ঠিক আছে, রূপায়ণ টাওয়ারে তারা এত বড় অফিস পেল কোথায়? আরে বাবা, এটা তো সত্য কথা, তারা কিংস পার্টি করছে, এখানে ডিজিএফআই টাকা দিয়েছে, এখানে এনএসআই টাকা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা দিয়েছে, আমেরিকা যদি কোনো ফান্ড থাকে তারা টাকা দিয়েছে। এটা কে কে না দেয়? এটা আওয়ামী লীগকে দিয়েছে। আওয়ামী লীগ যখন 86 সনের নির্বাচন আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগকে কি এরশাদ টাকা দেয় নাই? বলেন তো, আওয়ামী লীগকে টাকা দেয় নাই? বিএনপি বড় বড় কথা বলে, এরশাদ সাহেবকে বিএনপির বেগম খালেদা জিয়াকে 2টা বাড়ি দেয়নি? ক্যান্টনমেন্টের মধ্যে অত বড় একটা বাড়ি, গুলশানে এত বড় একটা বাড়ি, সেটা কি উনি নেননি? বলেন তো ঘটনাটা। তো এইগুলো তো রাজনীতিতে অ্যাভেলেবল, এগুলো হয়ে থাকে, সব জায়গায় হয়ে থাকে। আচ্ছা, মোর্শেদ খানকে বিএনপিকে টাকা দেন না? দেননি? আব্দুল্লাহ মিন্টু কি বিএনপিকে টাকা দেয় না? কারা না দেয় টাকা বলেন তো? তো এটা রাজনীতিতে হয়ে যায়। তাই আপনি কেন বিএনপি, আওয়ামী লীগ, জামাতের টাকা কে না দেয়? জামাতের প্রত্যেকটা লোক জামাতকে টাকা দেয়। তো সেক্ষেত্রে আপনি কেন বারবার শুধু এই নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপি যারা যারা আপনাকে 15 বছরের একটা জায়গা থেকে তারা বের হলো, সে মানে বের করলো, এখন আপনি তাদেরকে সবাই গুতাচ্ছেন। তো গুতানোর কারণে কি হচ্ছে, এই নিয়ামত আল্লাহ উঠে নিয়ে যাবে। যখন এরকম একটা ঘটনা, অকৃতজ্ঞ জাতি হয়, সেই অকৃতজ্ঞ জাতির উপর থেকে আল্লাহ নিয়ামত উঠিয়ে নিয়ে যায়। তো যা হোক, নিয়ে এই সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসির, তারপরে এই যে মেয়েটা আমাদের যেটা রয়েছে, ওই যে ডাক্তার মেয়েটা, তো ওনারা যেটা করলেন সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সন্দেহ করা হলো, তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতা করেছেন, নেগোসিয়েশন করেছেন। তো এই সময়টাতে তারা অভিমান করে কক্সবাজারে চলে গেল সবাই, এবং সেখানে গিয়ে তারা প্রথমে বলল যে আমরা বেড়াতে আসছি। তারপরে সেখানে বেশি অভিযোগ আসলো যে পিটার ডি হাসের সঙ্গে তারা দেখা করেছেন। এটা নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হলো, এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে এরা বোধহয় রাজনীতিতে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, তারা আবার ঢাকাতে চলে এসছে। ঢাকাতে চলে এসে তারা এখন যিনি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে দেখা করেছে। দেখা করার পর আবার তারা সেই আগের মতো বিপ্লবী কথাবার্তা বলা শুরু করেছেন। সেই কথার মধ্যে 1 নম্বর কথা হলো যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। এখানে কোনো মানে ওরকম না হতে দেব না, বাধা দেব, ইত্যাদি ইত্যাদি। মানে একটা অথরিটি নিয়ে, অ্যাজ ইট ইজ, যে তারা বিপ্লবের অধিকর্তা, চে গুয়েভারা, তারা একটা বিপ্লবী রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধান নেতা, জাস্ট লাইক ইয়াসির আরাফাত আর ফিদেল ক্যাস্ট্রো। তো সেই অনুযায়ী নাসিরুদ্দিন পাটোয়ারি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একেবারে ধীর স্থিরভাবে বলেছেন যে হবে না, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। এরপর তিনি কেন হবে না, কি হবে না, সেটাই ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কিভাবে হবে না, কোনো অথরিটি হবে না এটা বলেনি। তিনি অথরিটি নিয়ে বলেছেন হবে না। তার এই যে দৃঢ়তা, এটা আমার ভালো লাগছে। এই দৃঢ়তা এখন জামাতের আমিরের নেই, এই দৃঢ়তা এখন তারেক রহমান সাহেবের নেই, কারোর নেই, শেখ হাসিনারও নেই। সবাই প্যান প্যান মিনমিন যে জিনিসগুলো আছে, সেই তুলনায় নাসিরুদ্দিন পাটোয়ারি খুব স্ট্রেট ওয়েতে বলেছেন। অথবা ধরেন হাসনাত, তিনি সেখানে গিয়ে ভালো মন্দ সমালোচনা করে, কিন্তু বাপের বেটা পুলিশ মানে সারা বাংলাদেশ তাকে নিষেধ করেছে, ইচ অ্যান্ড এভরিবডি। সে বলছে মরে যাবো, লাশ হবো, কিন্তু সে টুঙ্গিপাড়া মানে গোপালগঞ্জ গেছে, এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গালাগালি করে আসছে। এবং এটা বীরত্বের লক্ষণ। আপনি যত নিন্দা করেন না কেন, যুদ্ধের ময়দানে এরকমই, বেয়াদব ছাড়া রাজনীতি করা যায় না। বেয়াদব হতে হয়, একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দিতে হয়। এবং রাজনীতিতে নর্মাল হলো একটা হাত থাকবে আপনার পশ্চাৎ দেশে, যেন কেউ পিছন দিক থেকে আপনার ঢুকে দিতে না পারে, আর একটা হাত থাকবে সামনে। কথা বলার চেষ্টা করলে চড়াই 32টা দাঁত খুলে দিতে হবে। এরকম শক্তিমত্তা যাদের আছে তারাই রাজনীতিতে শাইন করতে পারে। এবং এই রাজনীতির ক্ষমতা টিকে রাখার জন্য নিশ্চয়তা, বঙ্গবন্ধু নেতা হয়েছেন, অনেক বড় নেতা হয়েছেন। এই হাসনাত, সার্জিস আবদুল্লাহ যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা এখন যে কাজ করছে এর সাথে বড় বেশি বেয়াদবি করে গিয়ে বঙ্গবন্ধু কিন্তু নেতা হয়েছেন, এমনি হয়নি। মনে করেন তার গুরু, সে একদিকে সামনে গিয়ে পা ধরে সালাম করছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবার অন্যদিকে ছেঁচা লাগাই দিয়েছে, যাও পিটেন দিয়ে আসো। এমন পিটান,
সেই পিটনি স্টেটে মনে করেন যে তারা সম্মেলন করতেছিল, সে কাকমারি সম্মেলন করছে, ঢাকাতে যে আলাদা একটা সম্মেলন করতেছিল একটা সিনেমা হলে, ভয়ের সেটা আওয়ামী গুন্ডাদের ভয়ের সেটা সব চেয়ারের তলে পালাইছে। পাকিস্তান থেকে খুব যাকে সীমান্ত গান্ধী বলা হতো, তো তাকে আনা হয়েছিল, সেই ভদ্রলোক চেয়ারের মানে সিনেমা হলের সেই চেয়ারের নিচে পালাতে বাধ্য হয়েছে। এবং সেইভাবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বঙ্গবন্ধু হয়েছেন, জাতির পিতা হয়েছেন, ন্যাশনাল লিডার হয়েছেন। কিন্তু তার আগে তাকে ওই হাসনাত হইতে হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারির মতো বেয়াদবি করতে হয়েছে। ওই যে পিনাকি বলে না যে সরওয়ার্দির বডিগার্ড, আসলেও তো তিনি না হয়ে সরওয়ার্দি বাংলাদেশের রাজনীতি 1 মিনিট করতে পারতেন না। সরওয়ার্দিকে তিনি প্রোটেক্ট দিয়েছেন জীবন দিয়ে, সরওয়ার্দির শরীরকে রক্ষা করেছেন, শরীরকে রক্ষা করে সরওয়ার্দিকে আবার সময় মতো জায়গা মতো ঘুরাইয়া তাকে একটা এমন আঘাত করেছে যে সরওয়ার্দি হার্ট অ্যাটাক করেছে, প্রশব্দ করতে পারেনি বঙ্গবন্ধুর সঙ্গে, সে বৈরুতে গিয়ে মনের দুঃখে মারা গেছে। দিস ইজ রাজনীতি, এই রাজনীতিতে ছাড়াছাড়ি নাই। তো সেটা করেছেন, কিন্তু সেই বঙ্গবন্ধু তার যে নেতৃত্বের 71 সন পর্যন্ত নেতৃত্বের আগ পর্যন্ত সে যে দৃঢ়তা দেখাতে পেরেছে, ওটা যদি সে দেশে আসার পর দেখাতে পারতো, তখন সে জাতির পিতা হয়ে গেছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছে, যেভাবে নিষ্ঠুরতা দিয়ে সে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ভ্যানিশ করে দিয়েছে, তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, তার গ্রামীণ টেলিকমিউনিকেশন, যারা তার সঙ্গে একটু তেড়াবেড়া করার চেষ্টা করেছে সবগুলোকে বাবার নাম সে ভুলিয়ে দিয়েছে। এবং ওই যে গ্রামীণ ব্যাংকের অফিস মিরপুরে আছে, সেই অফিসে ওখানে সবচেয়ে বড় গুন্ডা ছিল কেরামত গুন্ডা, ঢাকা শহরের। সেই কেরামত গুন্ডার সাথে যখন তার গন্ডগোল লাগলো ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে তখন কেরামত গুন্ডার কিছু করেনি, কিন্তু যখন 1991 সনে যখন সে ক্ষমতা এলো, সেই কেরামত গুন্ডারে এমনভাবে ডলা দিছে, 5 বছর সে কেরামত গুন্ডা জেলে ছিল, আর বের হয়ে তার গুন্ডাগিরি সব গেছে। এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু উনি কি করলেন, এখন বইয়া বসে ক্ষমতায় এসে উনি একজন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু বলছে জাতির পিতা, আমি এখন কি করে মানুষ মারি, উনি বলছে আমি এখন শান্তির দূত, আমি কি করে অশান্তির সৃষ্টি করি। ফলে কি হচ্ছে, বাস যাওয়ার মানে বঙ্গবন্ধুর যেভাবে বাস গেছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বাস গেছে। কিন্তু রাজনীতিতে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা হলো জিয়াউর রহমানের কাছে শিখতে হবে। যে জিয়াউর রহমান 7ই নভেম্বরে যে বিপ্লব কর্নেল তাহের করলো, সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রাণে রক্ষা পেলেন, নাহলে তো উনি মারা যেতেন, দাঁড়াতেই পারতেন না। নো ইতিহাস। যে বিপ্লবের কারণে জিয়াউর রহমান মুক্তি পেলেন, যে বিপ্লবের কারণে প্রেসিডেন্ট হলেন, এবং সেই বিপ্লবের প্রধান যে অধিকর্তা, নায়ক, মহানায়ক কর্নেল তাহের, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। এটাই রাজনীতি, এটাই নিষ্ঠুরতা। এর বাইরে জিয়াউর রহমানের সময় কত 19টা না 20টা কু হয়েছে, হাজার হাজার লোক মানে সেনাবাহিনীর লোককে তিনি ফাঁসিতে চড়াই দিয়েছেন, ভ্যানিশ। জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ পেশাব করে দিত, তার কর্তৃপক্ষ যারা আছে, এই জন্য সে রাজনীতিতে টিকে আছেন। তো সেই কাজটাই তো নাসির উদ্দিন পাটোয়ারিরা করার চেষ্টা করছেন, হাসনাত আবদুল্লাহরা করার চেষ্টা করছেন। এখানে তো আমি তো খারাপ কিছু দেখি না। সে কক্সবাজারে সবচেয়ে পাওয়ারফুল, কক্সবাজার মানে এখন মানে বিএনপিতে তারেক রহমান সাহেবের চাইতেও যার প্রভাব বেশি, যার কথায় সব কিছু নড়াচড়া করে, যার মানে হুকুমে, সেটা সালাউদ্দিন সাহেব। দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, সারা বাংলাদেশ, মানে এখানে তারেক রহমান সাহেব বেসিক্যালি তার পরামর্শ চলেন। সালাউদ্দিন সাহেব যেভাবে বলেন তারেক রহমান সাহেব সেইভাবেই চলেন। এর কারণ হলো, যেটা আমি শুনছি যে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেবের গৃহশিক্ষক ছিলেন, যে টিচার। তো সেই কারণে এই সালাউদ্দিন সাহেব, তো সেই সালাউদ্দিন সাহেবের যে ক্ষমতার বলা, অর্থাৎ বঙ্গবন্ধুর যেভাবে টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর যেভাবে গোপালগঞ্জ, এইভাবে সালাউদ্দিন সাহেবের পাওয়ার হাউস হলো সেই কক্সবাজার। এবং কক্সবাজারের সেই হোটেল মোটেল জোনটা, এই পুরো জোনটাই কিন্তু সালাউদ্দিন সাহেবের তৈরি করা। এবং ওই যে ম্যারিন ড্রাইভটা দেখেন, মানে কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে ম্যারিন ড্রাইভ, যেখানে পুরো পর্যটন নগরীটা গড়ে উঠেছে, সেই ম্যারিন ড্রাইভটাও সালাউদ্দিন সাহেব তৈরি করেছেন। তো সেই কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে গালাগাল করা, তাকে ডন বলা, তাকে সুদখোর বলা, ঘুষখোর বলা, সুদখোর ঘুষখোর না তো মানে তাকে ওই চাঁদাবাজ বলা, চিংড়ি ঘের থেকে চাঁদা গ্রহণ করে, এই সমস্ত তাফালিং পার্টি বলা, এটা এত সোজা জিনিস না, এত সোজা জিনিস না, যেটা নাসির উদ্দিন পাটোয়ারি করে আসছেন, বলে আসছেন। তো সেই নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার থেকে ফিরে এসে যখন এই নির্বাচন নিয়ে বললেন যে নির্বাচন হবে না, আমার কাছে মনে হয় যে সে সুস্থ অবস্থায় কথা বলেছে, তারপরে শেষে চিন্তা ভাবনা করে কথা বলেছে এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছে। কাজেই নাসির উদ্দিন পাটোয়ারির এই হুকুম হবে না নির্বাচন, এটা হওয়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি কি করে সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।